ট্রিকি মান্ত্রাসের রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমেই আমরা জানব হোয়াট ইজ রেশিও। যদি আমি জানতে চাই রেশিও কথাটির বাংলা মানে কি, রেশিওর বাংলা মানে হলো অনুপাত। কীরকম অনুপাত? ঠিক তোমাদের চোখের সামনে একটা বল দিয়ে দেওয়া হলো, বলা হচ্ছে আচ্ছা বলো বলটা কতটা বড়। কিভাবে বলবে? বলটার নিশ্চয়ই কোনো ডাইমেনশান লাগবে, কিন্তু বলটার আমি যদি জিজ্ঞাসা করি বলটা কতটা বড়, সেটার জন্য তো ডাইমেনশান আমার কাছে কিছু দেওয়া নেই। কিন্তু ঠিক পাশেই যদি আরও একটা বল চলে আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো কি আগের বলটি এই পরের বলটির তুলনায়, অর্থাৎ প্রথম বলটি দ্বিতীয় বলটির তুলনায় ছোট। প্রথম বল এবং দ্বিতীয় বলের মধ্যে দ্বিতীয় বলটি বড়, প্রথম বল এবং দ্বিতীয় বলের মধ্যে প্রথম বলটি ছোট। এই যে কম্পেয়ারটা, এই যে কম্প্যারিজনটা আমরা করছি, সেই থেকে আসছে আমাদের অনুপাতের কনসেপ্ট। অর্থাৎ আমি যদি এক কথায় বলতে চাই অনুপাত কি, এক কথায় অনুপাত হলো কম্প্যারিজন। অনুপাত হলো কম্প্যারিজন। কম্প্যারিজন কীরকম কম্প্যারিজন? ধরে নিচ্ছি প্রথম একটি দড়ি আছে যার দৈর্ঘ্য আছে 10 মিটার, আরেকটি দড়ি আমার কাছে আছে যেই দড়িটির দৈর্ঘ্য আছে 30 মিটার। তাহলে এই দুটি যে দড়ি আছে তার যে দৈর্ঘ্য আছে 10 মিটার এবং 30 মিটার, এর মধ্যে একটা কম্প্যারিজন হবে। কীরকম কম্প্যারিজন? এই দুটির যে দৈর্ঘ্য আছে তার মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক বোঝানোর জন্যই আমরা তাকে লিখব 10:30। এই যে মাঝের যে চিহ্নটা তাকে আমরা বলে থাকি কি, তাকে আমরা বলে থাকি ইস্টু। 10:30। এটাকে যদি আমরা এবার ক্যান্সেল করি 10:30, অর্থাৎ একে যদি আমরা হায়েস্ট ক্যান্সেল করতে চাই তাহলে আমরা কত পাবো? 1:3। কেমন? এই 10:30 মানে হলো 10/30। অর্থাৎ দ্বিতীয় দৈর্ঘ্যটার, অর্থাৎ দ্বিতীয় যে দড়িটা আছে, দ্বিতীয় দড়িটার 3/1 হলো প্রথম দড়িটার দৈর্ঘ্য। ঠিক এইভাবেই অনুপাতের ক্ষেত্রে কম্প্যারিজন ব্যাপারটি চলে আসে। ঠিক আরও একটা আছে, ধরে নিই একটি ল্যান্ড আছে যার এরিয়া আছে 25 স্কোয়ার মিটার। পাশাপাশি আরও একটি এরিয়া আছে যার দৈর্ঘ্য কত, যার এরিয়া কত, যার এরিয়া হচ্ছে 150 স্কোয়ার মিটার। আমাকে জিজ্ঞাসা করলো এই দুটি এরিয়ার মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক কীরকম, সেইটা বোঝানোর জন্যই আমরা এখানে এই ইউজ-টু সাইনটা ইউজ করব। 25:150। আমরা 25:150 আমরা আগেরটির ক্ষেত্রেই দেখলাম, এটা মানে হচ্ছে 25/150। অর্থাৎ যদি আমি একে ক্যান্সেল করি আমি কি পাবো? 1:6। 1/6 যেটা বলে, অর্থাৎ দ্বিতীয়টির 6/1 হলো প্রথমটি। এক্ষেত্রেও দেখো তাই, দ্বিতীয়টি এবং প্রথমটির মধ্যে, প্রথমটি এবং দ্বিতীয়টির মধ্যে যে এরিয়া আছে তার অনুপাত কি? 1:6। এর মানেই হচ্ছে 6/1। এবার অনুপাত অর্থাৎ কম্প্যারিজন আমরা কার কার মধ্যে করতে পারি? দেখো আমি নিশ্চয়ই কোনো একটি দড়ির লেন্থের সাথে কোনো একটি দড়ির লেন্থের সাথে কোনো একটি মাঠের এরিয়ার কম্পেয়ার করতে পারি না। আমি কি করতে পারি? কোনো একটি দড়ির লেন্থের সাথে অপর একটি দড়ির লেন্থই আমি কম্পেয়ার করতে পারি। কোনো একটি মাঠের এরিয়ার সাথে অপর একটি মাঠের এরিয়াকেই আমি কম্পেয়ার করতে পারি। অর্থাৎ কম্প্যারিজন সবসময় সেম থিংয়ের মধ্যে হতে পারে, অর্থাৎ তাদের ইউনিট যেন সেম হয়, তাদের ইউনিট যেন সেম হয়, সেই রকম অবজেক্টের মধ্যেই কিন্তু কম্পেয়ার হতে পারে, সেরকম রাশির মধ্যেই কিন্তু কম্পেয়ার হতে পারে। যদি রাশির একক অর্থাৎ ইউনিট এক না হয় তাহলে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি না। আর সব সময় মনে রাখবে যখনই অনুপাত আসে, অনুপাতের যদি আমি ধরে নিচ্ছি, আমি এখানে বলেছিলাম 10 মিটার, এখানে বলেছিলাম 30 মিটার, কিন্তু যখন অনুপাত বেরোলো তখন কিন্তু 1:3। অর্থাৎ যখন কোনো অনুপাত হবে অনুপাতের মধ্যে কিন্তু কখনোই কোনো ইউনিট থাকবে না।
এক্ষেত্রেও দেখো আমি বলেছিলাম 25 স্কোয়ার মিটার এরিয়া ছিল, 150 স্কোয়ার মিটার এরিয়া ছিল, কিন্তু যখন আমি এখানে তাদের অনুপাত বের করলাম তার মধ্যে কিন্তু কোনো রকম ইউনিট থাকলো না। অর্থাৎ একই ইউনিটের রাশির মধ্যে অনুপাত বা কম্পেয়ার করলেও যখন আমি সেই অনুপাতটি বের করে ফেলবো, রেশিও বের করে ফেলবো, তখন তার মধ্যে কিন্তু কোনো রকম ইউনিট থাকবে না। ক্লিয়ার? এবার নেক্সট, অনুপাতের সাথে সাথেই যে একটি কথা সম্পর্কিত, রেশিওর সাথেই যেটা সম্পর্কিত, সেটি হলো কি প্রপোর্শন। হোয়াট ইজ প্রপোর্শন? প্রপোর্শন কি? প্রপোর্শনের যদি আমি সেই একইভাবে বাংলা যে বলি যে প্রপোর্শনের বাংলা কি, প্রপোর্শনের বাংলা হচ্ছে সমানুপাত, অনুপাত এবং সমানুপাত। প্রপোর্শনের বাংলা কি? প্রপোর্শনের বাংলা হচ্ছে সমানুপাত। অর্থাৎ ধরে নিচ্ছি একটি দড়ি আছে যার লেন্থ আছে, দুটি নাম্বার আছে, একটি নাম্বার আছে কত 5:10, দুটি নাম্বারের রেশিও দেওয়া আছে কি 5:10। আরও দুটি নাম্বার দেওয়া আছে কি কি? আরও দুটি নাম্বার আমি ধরে নিচ্ছি দেওয়া আছে 50:100। দুটো নাম্বার দেওয়া আছে, দেখো এই 5:10 একে আমি লিখতে পারি 1:2, আবার 50:100 একেও আমি লিখতে পারি কি 1:2। অর্থাৎ দেখো দুই ক্ষেত্রে কি আসছে, এই 1:2 আসছে। অর্থাৎ এরা কি হচ্ছে, এরা প্রপোর্শনাল, অর্থাৎ এরা সমানুপাত। বোঝা গেল? অর্থাৎ ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা প্রপোর্শনাল বলছি। ক্লিয়ার? এবার আমরা কিছু কোশ্চেন দেখব। আশা করি কোশ্চেনগুলোর মধ্যে যখন আমরা সলভ করব কোশ্চেনগুলো, তখন আমাদের আরও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো প্রথম দেখি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলেছে কি যে আর দ্য রেশিওস 4:6 অ্যান্ড 10:15 ইজ প্রপোর্শন। বলেছে যে দুটো রেশিও আমার কাছে দিয়ে দিয়েছে। কি কি রেশিও দিয়ে দিয়েছে? 4:6, আরেকটা কি দিয়ে দিয়েছে 10:15। বলেছে তারা কি প্রপোর্শনে আছে না তারা প্রপোর্শনে নেই। এই ব্যাপারটা কিন্তু আমরা যেটা এখন পড়লাম সেটাই, অর্থাৎ 4:6 তাকে যদি আমি লিখি তাহলে কি হবে 2:3। আমি 2 দিয়ে ক্যান্সেল করে 2:3, একেও আমি কি দিয়ে ক্যান্সেল করলাম 5 দিয়ে, 2:3। দেখো দুটোর ক্ষেত্রে কি চলে আসছে, ভ্যালু কিন্তু ইকুয়াল চলে আসছে। তাই যখনই দুটি রেশিওর ভ্যালু চলে আসছে এক, তাহলে তারা কি হয়ে যাচ্ছে, তারা প্রপোর্শনে থাকছে। তাহলে আর দ্য রেশিও 4:6 অ্যান্ড 10:15 ইন প্রপোর্শন, হ্যাঁ তারা প্রপোর্শনে আছে। কেন প্রপোর্শনে আছে? কারণ তাদের ভ্যালু কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা এমন কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যেই প্রশ্নগুলো। প্রথমে কি বলেছে, ইফ দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস ইন আ ক্লাস ইজ 3:5। প্রথমে দেখো বলো বয়েজ টু গার্লস, তার মানে কি বলেছে, বলেছে বয়েজ ইজ টু গার্লস, এর রেশিও আমার কাছে দিয়ে দিয়েছে, কি দিয়েছে 3:5। এবার কি বলেছে, হাউ মেনি গার্লস আর দেয়ার ইফ বয়েজ আর 18। বয়েজ কত বলেছে, বয়েজের সংখ্যা কত বলেছে, বয়েজের সংখ্যা বলেছে 18। তাহলে আমার কাছে জানতে চেয়েছে গার্লসের সংখ্যা কত। দেখো এবার আমরা একটু উল্টোভাবে ভাবি। আমাকে ধরে নিয়েছে একটি ক্লাসে, ধরো বলেছে বয়েজ আছে 20 জন, বয়েজ আছে 20, গার্লস আছে কত, গার্লস আছে কতজন, গার্লস আছে 40 জন। আমার কাছে কি বলেছে, তাদের রেশিও জানতে চেয়েছে। তাহলে আমি কি করব, 20:40 করব। তাহলে 20:40 করলে একে আমি হায়েস্ট 20 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, এখানে 1:2। দেখো এটা যেটা বোঝার সেটা হচ্ছে 1কেও 20 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি বয়েজ সংখ্যাটা যেহেতু পাচ্ছি, তাহলে 2কেও কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমি পাবো বয়েজ সংখ্যাটা, 20 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি গার্লস সংখ্যাটা পেয়ে যাব। ঠিক এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই এখানে ইউজ করতে হবে। অর্থাৎ বয়েজের সংখ্যা 3, বয়েজের সংখ্যা নয়, বয়েজের সংখ্যা হচ্ছে 18। অনুপাতের ক্ষেত্রে বয়েজের অনুপাতটা কত আছে 3। এবার 3কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 18 পাচ্ছি,
3কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 18 পাচ্ছি? দেখো 18/3 = 6, অর্থাৎ 3কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি 18 পাচ্ছি। তাহলে 5কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করলে গার্লসের সংখ্যাটা পাবো? 5কেও আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলেই গার্লসের সংখ্যাটা পাবো, অর্থাৎ 5 × 6 = 30। তাহলে আমার কাছে জানতে চেয়েছি হাউ মেনি গার্লস আর দেয়ার, কতজন গার্লস আছে? আমার কাছে 30 জন গার্লস আছে। বোঝা গেল আশা করি। নেক্সট কি দিয়েছি? এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ আসে। কি বলেছে? A:B 5:7, B:C 4:9। আমার কাছে জানতে চেয়েছে A:B:6, C কত? এটার একটি ট্রিক আছে। কীরকম? দেখো A:B কত ভ্যালু দেওয়া আছে? দেওয়া আছে 5:7। B:C কত দেওয়া আছে? দেখো B:C, আমি B এর নিচে বিকে লিখেছি, তাহলে এক্ষেত্রেও B এর নিচে বিকে, অর্থাৎ 4:9। তাহলে আমার কাছে জানতে চেয়েছি কি A:B:C, তার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছি কি কত হবে। এবার এইটা করার জন্য একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? এই যে এই প্রথম যে লাইনটা, প্রথম লাইনে আমার কাছে সি নেই, তাহলে প্রথম লাইনে আমি ঠিক বি এর পাশে বি এর ভ্যালুটা আরেকবার বসিয়ে দেব, আর দ্বিতীয় লাইনেও আমি এই বি এর আগে বি এর ভ্যালুটা আরেকবার বসিয়ে দেব, অর্থাৎ এক্ষেত্রেও আমি বসাচ্ছি বি এর ভ্যালু, এখানেও আমি বসাচ্ছি বি এর ভ্যালু। ব্যাস, এই যে ভ্যালু দুটো কিন্তু পাশাপাশি সেম বসবে। এইবার মাল্টিপ্লাই করে দাও, 5 × 4 অর্থাৎ 20, 7 × 4 28, 7 × 9 অর্থাৎ 63। রেশিও কত হয়ে যাচ্ছে? 20:28:63। তাহলে A:B:C তার ভ্যালু কত আসছে? 20:28:63। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে A is 50% of B, B is 100% more than C, and C is 75% of D. দেখো এখানে কি আছে? পার্সেন্ট অফ আছে এবং পার্সেন্ট মোর দ্যানও আছে। তাহলে আমরা পার্ট বাই পার্ট করব। প্রথমটায় কি বলেছি? A is 50% of B, A is 50% of B। তাহলে B যদি আমি ধরে নিচ্ছি B যদি 100 হয়, তাহলে A হচ্ছে B এর 50%, অর্থাৎ B কত? B হচ্ছে 50। তাহলে A:B কত হয়ে যাবে? A:B দেখো হয়ে যাবে 50:100, অর্থাৎ 1:2। তাহলে A:B এর রেশিও আমি কত পেয়ে যাচ্ছি? 1:2। নেক্সট কি বলেছি? B is 100% more than C, B is 100% more than C। তাহলে 100% more than C আমি ধরে নিচ্ছি C হচ্ছে 100, C যদি 100 হয় তার থেকে 100% more than, অর্থাৎ B কত? B হচ্ছে 200। তাহলে আমি যদি এখানে বলি B:C কত হবে? 200:100, অর্থাৎ 2:1। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? বলেছে C is 75% of D। C কি বলেছে? C is 75% of D। তাহলে D যদি 100 হয়, তাহলে C হচ্ছে কি বলেছে? তার 75%, অর্থাৎ C হয়ে যাবে 75। তাহলে C:D কত হবে? 75:100, অর্থাৎ 3:4। এইটুকু অবধি আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করতে হবে কি? A:D আমাকে বের করতে বলেছে। এবার এটাকে দেখো আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। আমরা আগের প্রশ্নটা যেভাবে সলভ করলাম সেভাবেও করতে পারি, অপর একটি পদ্ধতিতেও করতে পারি। দুটো পদ্ধতি আমরা এখানে শিখব। আগের পদ্ধতি অনুযায়ী প্রথমে আমি লিখছি A:B। A:B তার ভ্যালু কত আসছে? দেখো তার ভ্যালু আছে 1:2। নেক্সট আমরা B এর নিচে B এরটা লিখব, B:C এইভাবেই করেছিলাম আমরা। B:C কত হবে? 2:1, B:C 2:1। নেক্সট C:D আছে, C:D তাহলে কত হবে? C:D হয়ে যাবে C এর নিচে C এর ভ্যালু, অর্থাৎ 3:4। তাহলে এইভাবে করতে গেলে আমরা কি লিখেছিলাম? পাশাপাশি ভ্যালুগুলো লিখে ফেলেছিলাম। তাহলে এখানে A:B:C:D।
দেখো এখানে বি এর ভ্যালুগুলো পাশের ঘরে লিখে ফেলবো, অর্থাৎ 2 এবং 2। এখানে বি এর আগে বি এর ভ্যালু লিখব, সি এর পরে সি এর ভ্যালু লিখব। আর এখানে হচ্ছে যেহেতু সি আছে তাহলে সি এর আগে প্রত্যেকটি ঘরে সি এর ভ্যালু লিখে দেব। সেম ভ্যালু লিখে দিলাম। এবার মাল্টিপ্লাই করো। প্রথমটার ক্ষেত্রে 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 6, তারপরটার ক্ষেত্রে 3 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 12, 3 ইন্টু 1 ইন্টু 2 অর্থাৎ 6, 4 ইন্টু 1 ইন্টু 2 অর্থাৎ 8। এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বেরিয়ে গেল আমার এখানে। তাহলে এখান থেকে আমি যদি বের করি এ ইস টু ডি, তাহলে কত হয়ে যাবে? 6 ইস টু 8 অর্থাৎ 3 ইস টু 4। এটি আমার আগের পদ্ধতি অনুযায়ী হলো। আর এই পদ্ধতি অনুযায়ী কি হবে? এই পদ্ধতি অনুযায়ী দেখো আমি প্রথমটার ক্ষেত্রে এখন আরেকটি পদ্ধতি অনুযায়ী কি হবে, প্রথমটার থেকে দেখো আমি লিখতে পারি এ বাই বি ইজুকাল টু কত? 1/2। বি বাই সি ইজুকাল টু কত? 2/1। আর সি বাই ডি ইজুকাল টু কত? 3/4। আমরা কি করব, যেহেতু এখানে এ ইস টু ডি চেয়েছে, আমরা এই তিনটেকে অর্থাৎ এ বাই বি, বি বাই সি, সি বাই ডিকে মাল্টিপ্লাই করে দেব। এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি মাল্টিপ্লাই করলে রাইট হ্যান্ড সাইডে কত হবে? 1 ইন্টু 2, 1/2, 2/1, 3/4। 2 2 ক্যান্সেল। আর এখানে দেখো বি বি ক্যান্সেল হয়ে গেল, সি সি ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে আমি পাচ্ছি এ বাই ডি ইজুকাল টু কত? 3/4। অর্থাৎ এ ইস টু ডি ইজুকাল টু কত হয়ে যাচ্ছে? 3:4। অর্থাৎ যে কোনো একটি পদ্ধতিতে তোমরা কোশ্চেনটিকে সলভ করতে পারো। তোমাদের ক্ষেত্রে যেই প্রসেসটাকে মনে হবে যে এই প্রসেসটি ইজি, সেই প্রসেসেই তোমরা কোশ্চেনটিকে সলভ করবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? ফাইন্ডিং নাম্বারস ফ্রম সাম অ্যান্ড ডিফারেন্স। এবং কখনো কখনো কিছু প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র সাম এবং ডিফারেন্স দেওয়া থাকে দুটি নাম্বারের ক্ষেত্রে। তো আমি ধরে নিচ্ছি সামকে ডিনোট করছি আমরা এস দিয়ে, ডিফারেন্সকে ডিনোট করছি আমরা ডি দিয়ে। তাহলে যখনই কোনো নাম্বারের সাম এবং ডিফারেন্স দেওয়া থাকবে, তখন আমাদের যদি বলে যে নাম্বারগুলি বের করতে, সেক্ষেত্রে লার্জার নাম্বার সাম এবং ডিফারেন্স যদি দেওয়া থাকে, তাহলে লার্জার নাম্বার বড় নাম্বারটি কি হয়? এস প্লাস ডি বাই 2 অর্থাৎ সাম প্লাস ডিফারেন্স বাই 2। ক্লিয়ার? স্মলার নাম্বারটা কি হবে? তোমরা বুঝতে পারছো, লার্জার নাম্বার দেখে নিশ্চয়ই স্মলার নাম্বার কি হবে তার একটা আইডিয়া করতে পারছো। দেখো সাম এবং ডিফারেন্সের মধ্যে অবশ্যই সাম বড়, ডিফারেন্স ছোট, তাই এস মাইনাস ডি বাই 2। সাম লার্জার নাম্বার পেয়ে গেলাম, স্মলার নাম্বার পেয়ে গেলাম। এবার যেটা থাকে সেটা হচ্ছে কোনো দুটি নাম্বারের সাম দেওয়া আছে এবং নাম্বার দুটির ডিফারেন্স দেওয়া আছে। আমাকে যে বলছে নাম্বার দুটির রেশিও কত, সাম এবং ডিফারেন্স থেকে আমাকে বলছে নাম্বার দুটির রেশিও কত। তাহলে সেই রেশিওর ক্ষেত্রে কি হবে? সাম প্লাস ডিফারেন্স ইজ টু সাম মাইনাস ডিফারেন্স, এই হয়ে যাবে আমার নাম্বার দুটির রেশিও। ক্লিয়ার? চলো এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করি আমরা, তাহলে আশা করছি প্রবলেমগুলো ক্লিয়ার হবে। কি বলেছে? দ্য রেশিও অফ সাম অফ টু নাম্বারস টু দেয়ার ডিফারেন্স ইজ 6:5। কি দিয়েছে? দ্য রেশিও অফ সাম অফ টু নাম্বারস টু দ্য ডিফারেন্স ইজ 6:5। তাহলে আমার কাছে কি দিয়ে দেওয়া আছে? সাম ইজ টু ডিফারেন্স। সাম ইজ টু ডিফারেন্স দিয়ে দেওয়া আছে কত? 6:5। আমার কাছে কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যাট নাম্বার। আমি তোমাদের কি বললাম একটু আগেই, যে সাম এবং ডিফারেন্স যদি দিয়ে দেওয়া থাকে তাহলে রেশিও কি হয়ে যাবে? সাম প্লাস ডিফারেন্স এবং সাম মাইনাস ডিফারেন্স ইজ টু সাম ডিফারেন্স। এবার তোমাদের যেটা মনে হতে পারে এই প্রশ্নটা দেখে, এখানে তো সাম এবং ডিফারেন্সের রেশিও দেওয়া আছে, এখানে তো সাম এবং ডিফারেন্স দেওয়া নেই। সাম এবং ডিফারেন্স দেওয়া না থাকলেও আমরা ঠিক এইটার থেকেই বের করব। আমরা ধরে নিচ্ছি যদি সাম এবং ডিফারেন্স দেওয়া থাকে, সাম এবং ডিফারেন্সের রেশিও দেওয়া আছে 6:5, তাহলে অনুপাতের বেসিক যে রুল তার থেকে আমি ধরে নেব সংখ্যা দুটির সাম হয়ে যাবে
6 × x, অর্থাৎ 6-এর সাথে কোনো একটি নাম্বার গুণ করলেই আমরা সেটাকে সামটাকে পেয়ে যাব। সে একইভাবে ডিফারেন্সটাও কি হয়ে যাবে, 5 × x, অর্থাৎ দুটি নাম্বারের সাথে নিশ্চয়ই কোনো একটি নাম্বার, আমি ধরে নিচ্ছি এক্সাম্পল দিয়ে যে কোনো দুটি নাম্বার আছে, দুটি নাম্বারের ডিফারেন্স সাম হচ্ছে 30 এবং ডিফারেন্স হচ্ছে কত, 10, এবং তার যদি রেশিও হয় 3:10 হয়ে যাবে, 3:1 হয়ে যাবে। এবার দেখো 3-এর সাথে যদি আমি 10 মাল্টিপ্লাই করি তাহলে যেমন আমি সামটা পাবো, 1-এর সাথেও কিন্তু আমি 10 মাল্টিপ্লাই করলে আমি ডিফারেন্সটা পাবো, অর্থাৎ একই সংখ্যা মাল্টিপ্লাই করলেই কিন্তু আমি সাম এবং ডিফারেন্স পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমি সাম পেয়ে গেলাম 6x, ডিফারেন্স পেয়ে গেলাম কত, 5x। আমার কাছে জানতে চেয়েছি কি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যাট নাম্বার। তাহলে আমরা ঠিক শর্টকাটটা ব্যবহার করে দেবো। রেশিও কি জানি আমরা, সাম প্লাস ডিফারেন্স ইজ টু সাম মাইনাস ডিফারেন্স, অর্থাৎ এক্ষেত্রে 11x ইজ টু এক্স, যেহেতু এক্স কমন ক্যান্সেল হয়ে গেল, 11:1। ক্লিয়ার? এইভাবে যখন সাম এবং ডিফারেন্স রিলেটেড প্রশ্ন দেওয়া থাকবে আমরা এইভাবে সলভ করব। নেক্সট কি বলেছে, সাম অফ 2 নাম্বারস ইজ 40 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 4, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্যাট নাম্বার। এটা তো খুবই সোজা, আগেরটা যদি হয়ে যায় এটা করতে কোনো অসুবিধাই হবে না। এখানে কি দিয়ে দেওয়া আছে, কত, সাম দিয়ে দেওয়া আছে 40 আর ডিফারেন্স কি দেওয়া আছে, ডিফারেন্স দেওয়া আছে কত, 4। সাম দেওয়া আছে 40, ডিফারেন্স দেওয়া আছে 4। আমরা আগেরটার মতোই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। রেশিও কি হবে, সাম প্লাস ডিফারেন্স অর্থাৎ 40 + 4 এবং সাম মাইনাস ডিফারেন্স অর্থাৎ 40 - 4, 44:36। 4 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি 11:9, তাহলে সংখ্যা দুটি রেশিও কত হয়ে যাবে, 11:9। ক্লিয়ার? নেক্সট আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হবে মিন, থার্ড এবং ফোর্থ প্রপোর্শনাল। দেখো 3টি আলাদা আলাদা প্রপোর্শনাল কথা বলা আছে। প্রথমটি হচ্ছে মিন প্রপোর্শনাল। মিন শব্দটার অর্থ তোমরা সকলেই জানো, মিন মানে কি, মিন মানে অ্যাভারেজ। নেক্সট আসছে থার্ড প্রপোর্শনাল এবং লাস্ট মানে ফোর্থ প্রপোর্শনাল। কিভাবে আমরা করব এবং কিভাবে সেটা নির্ণয় করব, কীরকম প্রশ্নের ক্ষেত্রে সেটা আমরা বের করব। ধরো দুটি সংখ্যা, প্রথমটার ক্ষেত্রে আমরা মিন প্রপোর্শনালি আলোচনা করছি। ধরো দুটি সংখ্যা দেওয়া আছে এ এবং বি, বলা আছে কি, বলা আছে এ এবং বি এর মিন প্রপোর্শন বের করতে। তো এ এবং বি এর মিন প্রপোর্শন কি হবে, ঠিক জিওমেট্রিক প্রোগ্রেশন জিপি সিরিজের মতো। আচ্ছা আমরা আলোচনা করি মিন প্রপোর্শন কি হবে। মিন প্রপোর্শন দুটি নাম্বারের ক্ষেত্রে হবে √a × b। কীরকম, আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো আমাদের কাছে দেওয়া আছে দুটি নাম্বার, একটি নাম্বার দেওয়া আছে 9 এবং অপর নাম্বারটি দেওয়া আছে 16। আমার কাছে দুটি নাম্বার 9 এবং 16 বলা হয়েছে এর মিন প্রপোর্শন বের করতে। তাহলে 9 এবং 16 এর মিন প্রপোর্শন কী হবে, √9 × 16, অর্থাৎ এর যদি আমি ভ্যালুটা বের করি অর্থাৎ 3 × 3 × 16, 4 × 4 অর্থাৎ 3 × 4 অর্থাৎ 12। এই হয়ে গেল কি আমার মিন প্রপোর্শন 9 এবং 16-এর। ক্লিয়ার? নেক্সট কি আসছে, থার্ড প্রপোর্শন। কি, থার্ড প্রপোর্শন ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেওয়া আছে প্রপোর্শনাল, যখন এই কনসেপ্টটাই আসছে আমি বলছি a:b, দেওয়া আছে b:x। এই জিনিসটা দেওয়া আছে এবং এটি হচ্ছে আমার কি থার্ড প্রপোর্শন। ক্লিয়ার? তাহলে দেখো a:b, b:x, এই জিনিসটাকে আমরা লিখব কিভাবে, আমরা লিখব দেখো a/b = b/x। এটাকে যদি আমি সলভ করি দেখো এখান থেকে আমি পাবো x = b²/a। এই x = b²ই হয়ে গেল কি আমার থার্ড প্রপোর্শন। ক্লিয়ার? ধরো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি কীরকম। এক্সাম্পলের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমার এখানে আছে নাম্বার কী দেওয়া আছে, 2:3, 3
এখানে দেওয়া আছে এক্স, অর্থাৎ এই যে এক্স থার্ড প্রপোর্শনের ভ্যালুটা আমার বের করতে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক্স ইজুকাল টু হয় বি স্কোয়ার বাই এ। তাহলে এখানে বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু 3, তাহলে এক্স ইজুকাল টু কী হয়ে যাবে? 3 স্কোয়ার বাই 2, অর্থাৎ 9/2। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বের করব কি? থার্ড প্রপোর্শন। নেক্সট যেটা লাস্ট জিনিস, লাস্ট কি? ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন কি? ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে ঠিক ফর্মটা এইভাবে থাকে, এ ইজ টু বি, সি ইজ টু এক্স। দেখো আগেরটার ক্ষেত্রে এ ইজ টু বি ছিল, সি এর জায়গায়ও আমার বি ছিল, কিন্তু এখানে সেটা আলাদা হয়ে গেল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এ বাই বি ইজুকাল টু সি বাই এক্স, এ বাই বি ইজুকাল টু সি বাই এক্স। তাহলে এখান থেকে এক্স ইজুকাল টু কী পাচ্ছি? বি ইন্টু সি আপন এ। এই এক্স ইজুকাল টু বি সি ইন্টু বাই এ হয়ে গেল আমার কি? আমার ফোর্থ প্রপোর্শন। এটারও একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা দেখি কীরকম। ধরো এক্সাম্পলটা আছে 5:8:15:x। তাহলে এখানে দেখো প্রত্যেকটির ভ্যালু আমি যদি কম্পেয়ার করি, এটা এ, এটা বি, এটা সি এবং এখানে এক্স। তাহলে এক্স ইজুকাল টু কী দেখলাম আমরা? বি ইন্টু সি বাই এ। তাহলে বি কত? বি হচ্ছে 8, সি হচ্ছে 15 আর এ হচ্ছে 5। তাহলে 5 এখান দিয়ে 3 ক্যান্সেল, অর্থাৎ 24। এই এক্স হয়ে গেল আমার, এই হয়ে গেল আমার ফোর্থ প্রপোর্শন। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম এখানে? আমরা এখানে শিখলাম মিন প্রপোর্শন, আমরা এখানে শিখলাম কি? আমরা এখানে শিখলাম থার্ড প্রপোর্শন, এবং লাস্ট আমরা কি শিখলাম? আমরা শিখলাম ফোর্থ প্রপোর্শন। ক্লিয়ার? তো চলো আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি। কি বলেছে? 12x and 88 are continued proportion, find the value of x। কি কি দেওয়া আছে? আমার এখানে দেওয়া আছে 22, দেওয়া আছে x এবং দেওয়া আছে কি 88। তাহলে দেখো তিনটে দেওয়া আছে, তিনটে দেওয়া আছে মানে আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে মিন প্রপোর্শন জানতে চেয়েছে। তাহলে মিন প্রপোর্শনের ক্ষেত্রে কি জানি আমরা? তাহলে এটি যদি বি হয়, এ হয়, এটি বি হয়, এটি সি, তাহলে আমরা কি জানি? এক্স ইজুকাল টু, অর্থাৎ বি ইজুকাল টু কী হয়? রুট ওভার অফ এ সি, অর্থাৎ 22 ইন্টু 88, তাই তো? তাহলে 22 ইন্টু 88, তাহলে আমি যদি এটাকে লিখতে চাই 2 ইন্টু 11 ইজুকাল টু এখানে 8 ইন্টু 11, অর্থাৎ এখানে 16, অর্থাৎ 4 ইন্টু 11 হয়ে যাচ্ছে আমার বাইরে, অর্থাৎ 44 হয়ে গেল আমার কি? বি, বা তুমি এটাকে আমরা বলতে পারি এক্স ভ্যালু। তাহলে এক্স বা বি ইজুকাল টু কী হয়ে গেল? এক্স বা বি ভ্যালু কত চলে আসলো? 44। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স বলেছিল, তাহলে তার ভ্যালু আমার কত চলে আসলো? তার ভ্যালু আমার হয়ে গেল 44। এটা এক্স বাই বি নয়, এটা এক্স, এটা এক্স। আমি যেহেতু একে বি ধরেছিলাম সেই জন্য আমি এখানে বি লিখেছি। ক্লিয়ার? নেক্সট, 5 numbers are in continued proportion, 4th and 5th number are 54 and 162। কি বলা আছে? বলা আছে 4টি নাম্বার আছে, তারা কন্টিনিউড প্রপোর্শনে আছে। 4টি নাম্বার তারা কন্টিনিউড প্রপোর্শনে আছে, এবং আমাকে কি দিয়ে দেওয়া আছে? 4th এবং 5th নাম্বার হচ্ছে 162। 162 আমার কাছে কি বলেছে? 4th এবং 5th নাম্বার। তাহলে এই রকম টাইপের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করব? এই রকম প্রশ্ন যদি আমার কাছে থাকে তাহলে আমাকে সবার ফার্স্টে বের করতে হবে কমন রেশিও, অর্থাৎ তাদের মধ্যে প্রপোর্শনের রেশিওটা কি। তাহলে দেখো 1, 2, 3, 4, 5 4টি নাম্বার আছে। এই 4টি নাম্বারের মধ্যে প্রথম 3টি নাম্বার আমরা জানি না, পরের 2টি নাম্বার জানি। কি কি জানি? এটা 54, এটা আছে 162। দেখো প্রপোর্শনে যখন কোনো নাম্বার থাকছে তখন কিন্তু তারা মাল্টিপ্লিকেশন, তাদের মধ্যে একটা কমন রেশিও থাকছে। যেমন আমরা আগেরটাই দেখি, আগেরটার ক্ষেত্রে কি আছে? 22:44:88। দেখো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করলাম, আমি 44 পেয়েছি, একেও আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 88 পেয়েছি। তাহলে কি প্রত্যেকটার ক্ষেত্রেই একটা কমন রেশিও থাকে।
তাহলে এখানে 54কে যদি আমি 162কে যদি 54 দিয়ে ভাগ করি তাহলে আমি কমন রেশিও পেয়ে যাব। তাহলে 162কে আমি 54 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? আমি 3 পাচ্ছি। অর্থাৎ কমন রেশিও কত? কমন রেশিও 3। কমন রেশিও আমি পেয়ে গেলাম 3। তাহলে এই টার্মটা কত? এই টার্মটা তাহলে 54কে 3 দিয়ে ভাগ করলে আমি এই টার্মটা পেয়ে যাব। তাহলে 54কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি থার্ড টার্ম কত পেয়ে যাচ্ছি? থার্ড টার্ম পেয়ে যাচ্ছি 18। 18কে প্রত্যেকটাই কমন রেশিও যুক্ত, তাহলে প্রত্যেকটা 18কে 3 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব সেকেন্ড টার্ম অর্থাৎ 6। সেকেন্ড টার্মকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি কত পেয়ে যাব? আমি পেয়ে যাব 2। তাহলে আমার কাছে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কত? ফার্স্ট নাম্বার হলো 2। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আশা করি। এক একটি প্রশ্ন কোন প্রশ্ন কিভাবে করব আমরা আশা করি ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে। নেক্সট এটা আছে কি ইনভার্স এবং ডাইরেক্ট প্রপোর্শন। এই ইনভার্স এবং ডাইরেক্ট প্রপোর্শন এটার কনসেপ্টটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট। কীরকম? ইনভার্সলি প্রপোর্শনাল এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্স প্রপোর্শন কি? প্রপোর্শন ইনভার্স প্রপোর্শন যদি দুটি সংখ্যা আছে এক্স এবং ওয়াই, যদি এক্সের ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু ডিক্রিজ হয় তাহলে তারা ইনভার্সলি প্রপোর্শনাল। যদি তাদের সম্পর্ক হচ্ছে তারা ইনভার্স প্রপোর্শন। এক্সের ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু যদি কমে তাহলে তারা কি হয়? তাহলে তারা হয় ইনভার্স প্রপোর্শনাল। অর্থাৎ তাকে আমরা ডিনোট করব ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স দিয়ে। ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স দিয়ে। আর ডাইরেক্ট প্রপোর্শনাল কি? ডাইরেক্ট প্রপোর্শন কি? ডাইরেক্ট প্রপোর্শন হচ্ছে যদি এক্স ইনক্রিজ হয় তাহলে যদি ওয়াইও ইনক্রিজ হয়, দুটোই যদি একসাথে সাইমালটেনিয়াসলি ঘটে, এক্স ইনক্রিজ হলে ওয়াইও ইনক্রিজ হয় বা এক্স ডিক্রিজ হলে ওয়াইও ডিক্রিজ হয় তাহলে তারা কি হয়? তারা ডাইরেক্ট প্রপোর্শন। এই ক্ষেত্রে রিলেশনটা কি হয়ে যায়? এই ক্ষেত্রে হয়ে যায় ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স। দেখো এক্ষেত্রে হয় ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স আর এক্ষেত্রে হয় ওয়াই ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে ইনভার্স আর ডাইরেক্ট প্রপোর্শন হচ্ছে আমাদের এগুলি। তাহলে চলো এক্ষেত্রেও আমরা কিছু কোশ্চেন দেখে নিই। বলেছে ইফ কে ইজ অ্যাডেড টু ইচ 42, 150, 140, 50, 164 ফাইন্ড দ্য নাম্বার বিকাম প্রপোর্শনাল, ফাইন্ড কে। কি বলেছে? কে অ্যাড করা হলো প্রত্যেকটি নাম্বারের সাথে। আচ্ছা, ইনভার্সলি প্রপোর্শনাল ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। ধরে নিচ্ছি, ধরো বলা আছে পাঁচটি পেন আছে, তার কস্ট দেওয়া আছে, 5টি পেনের কস্ট দেওয়া আছে 40 রুপিস। 5টি পেনের কস্ট দেওয়া আছে ₹40। তাহলে আমার কাছে জানতে চেয়েছে 8টি পেনের কস্ট কত। 5টি পেনের কস্ট যদি ₹50 হয়ে থাকে তাহলে 8টি পেনের কস্ট কত আমার কাছে জানতে চেয়েছি। তাহলে 5টি পেনের কস্ট যদি ₹40 হয়ে থাকে তাহলে একটি পেনের কস্ট কত? তো সবাই জানো 40/5 অর্থাৎ 8। তাহলে একটি পেনের কস্ট যদি 8 হয়ে থাকে তাহলে 8টি পেনের কস্ট কত? 8 × 8 অর্থাৎ 64। 8টি পেনের কস্ট কত হয়ে যাচ্ছে? 64। ক্লিয়ার? এইভাবে আমরা ডাইরেক্ট প্রপোর্শন আর ইনডাইরেক্ট প্রপোর্শন। ইনডাইরেক্ট প্রপোর্শনের একটা এক্সাম্পল যে যদি ধরে নিচ্ছি 4টি ট্যাপ আছে, 4টি ট্যাপ একটি ট্যাঙ্কে ফিল আপ করতে টাইম নেয় 12 ঘন্টা। এবার যেটা প্রশ্ন যে যদি আমি ট্যাপের সংখ্যা বাড়িয়ে দিই, দেখো এখানে 5টি পেন ছিল, পেনের দাম 5টি পেনের দাম যেটা 8টি পেনের দাম তার থেকে নিশ্চয়ই বেশি হবে, কিন্তু 4টি ট্যাপ যদি একটি ট্যাঙ্কে ভরতে 12 ঘন্টা নেয়, 6টি ট্যাপ কি বেশি সময় নেবে নাকি কম সময় নেবে? অবশ্যই 6টি ট্যাপ কম সময় নেবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক? এক্ষেত্রে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ইনভার্সলি প্রপোর্শনের ক্ষেত্রে কি আমরা দেখেছিলাম? ইনভার্সলি প্রপোর্শনের ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? তাহলে ট্যাপের ক্যাপাসিটি কত হয়ে যাচ্ছে? 4 × 12 বাই এক্স অর্থাৎ 4 × 12 বাই 6 অর্থাৎ 48/6 অর্থাৎ 8। তাহলে 6টি ট্যাপ কতক্ষণে ভরবে? 6টি ট্যাপ ভরতে 8 আওয়ার লেগে যাবে।
ক্লিয়ার? এই ক্ষেত্রে আমার কে এর ভ্যালু এটা চলে আসছে, আর এই ক্ষেত্রে কত চলে আসছে, কে এর ভ্যালু আমার চলে আসছে 8। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইবার নেক্সট লাস্ট কি বলেছে, ইফ কে ইজ অ্যাডেড টু ইচ 42, 140, 50 অ্যান্ড 164 দ্য নাম্বারস বিকাম প্রপোর্শনাল, ফাইন্ড কে। বলেছে আগে নাম্বারগুলি প্রপোর্শনাল ছিল না, কিন্তু তাদের সাথে প্রত্যেকের সাথে যখন আমি কে অ্যাড করে দিলাম তখন তারা প্রপোর্শনাল হয়ে গেল। তাহলে প্রপোর্শনাল হলো মানে কি হলো, 42 প্লাস কে ইজ টু 140 প্লাস কে, তারপরে কি চলে আসলো 50 প্লাস কে, এবং লাস্টেরটা কি হয়ে যাচ্ছে 164 প্লাস কে। এরা কি হয়ে গেল, এরা প্রপোর্শনাল হয়ে গেল। তাহলে আমরা কিভাবে সলভ করব, 40 প্লাস কে বাই 140 প্লাস কে ইজ ইকুয়াল টু 50 প্লাস কে বাই 164 প্লাস কে। এইভাবে কি করতে হবে, এইভাবে আমাকে এখন এই যখন প্রপোর্শনাল কনসেপ্টটা আমার এখানে দেওয়া থাকবে, যে কোনো একটি নাম্বার, যে কোনো একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটি আমাকে বের করতে হবে, সেই নাম্বারটি বের করার পরে আমার নাম্বারটি বের করলে এই নাম্বারটি অ্যাড করলে বা মাইনাস করলে আমার যে 4টি নাম্বার আছে তারা প্রপোর্শনাল হবে, তখন তাদের এই ফর্মে সাজিয়ে করতে হবে। তাহলে এটাকে আমরা ট্রায়াল অ্যান্ড এররেও করতে পারি, আমরা মাল্টিপ্লাই করেও করতে পারি। তাহলে দেখো ফার্স্টে 42 কে, আচ্ছা এখানে একটা দেখো কে স্কোয়ার আসছে, 42 কে আসবে, 164 কে আসবে, তাহলে 42 প্লাস যদি আমি 164 করি তাহলে এখানে 6206 কে আসছে, আর এখানে কি আসবে 42 ইন্টু 164, 42 ইন্টু 164, আচ্ছা আমি 42 ইন্টু 164ই লিখছি, 42 ইন্টু 164। রাইট হ্যান্ড সাইডেও একটা দেখো কে স্কোয়ার আসবে, 50 প্লাস 140 অর্থাৎ 190 কে, প্লাস এখানে আসছে কত 50 ইন্টু 140। দেখো দু সাইডে কে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, 206 থেকে 190 অর্থাৎ 16 কে হয়ে যাচ্ছে আমার লেফট সাইডে, আর রাইট সাইডে কি হয়ে যাচ্ছে 50 ইন্টু 140 প্লাস মাইনাস 42 ইন্টু 164, 50 ইন্টু 140 করলে এখানে আসছে 77,000, আর 42 ইন্টু 164 করলে এখানে কত চলে আসবে 8, 42 এখানে 8, এখানে হচ্ছে 688 চলে আসছে। তাহলে আমার 7000 থেকে আমার কি করতে হবে 6888কে আমি যদি মাইনাস করি তাহলে আসছে 112 চলে আসছে। তাহলে 16K ইজ ইকুয়াল টু কত, 16K ইজ ইকুয়াল টু কত 112। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ভ্যালু বের করতে হবে কে এর ভ্যালু। তাহলে যদি আমি কে এর ভ্যালু সলভ করে কে এর ভ্যালু কত চলে আসবে, কে এর ভ্যালু আমার চলে আসছে 7। 42 ইন্টু 164 এখানে 50 ইন্টু 140, তাহলে কে এর ভ্যালু কত চলে আসছে, কে এর ভ্যালু 7 চলে আসছে। তাহলে এখানে কি বলেছে, আমরা যদি 7 অ্যাড করি প্রত্যেকটা নাম্বারের সাথে তাহলে কি হয়ে যাচ্ছে, 7 যদি আমি অ্যাড করি তাহলে আমার নাম্বারটি প্রপোর্শনাল হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে, বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা পরবর্তী ক্লাসে তাহলে এটা নিয়ে আবার আলোচনা করব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না।